আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন প্রত্যেকের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন, যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, আমি একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। আজকে 5 দিন যাবত আমি এই ধারাবাহিক আলোচনায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের দেশে যত ধরনের সিভিল মামলা মোকদ্দমা হয়, সব সিভিল মামলা মোকদ্দমার মধ্যে মধ্যে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা অনেক হয়। অনেক সময় দেখা যায় যে সম্পত্তির মালিক তিনি মারা গেলে সম্পত্তির ভাগ বন্টন নিয়ে মামলা হয়। কে ওয়ারিশ হবে, কে ওয়ারিশ হবে না, কে কতটুকু সম্পত্তি পাবে, কে কতটুকু পাবে না, এই বিষয়টা আমাদের মধ্যে পরিষ্কারভাবে জানা না থাকার কারণে আমরা অনেক সময় সম্পত্তি দাবি করে, ওয়ারিশ হিসেবে সম্পত্তি দাবি করে মামলা করি। যেহেতু সিভিল মামলা বছরের পর বছর চালানোর পরে 4-5 বছর পরে দেখা যায় যে আপনি মামলার কোনো ফল পাচ্ছেন না, আপনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যদি আপনারা এই ওয়ারিশ সম্পর্কে বা ফারাইজ সম্পর্কে আপনাদের মধ্যে যদি স্বচ্ছ ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মিথ্যা মামলাগুলো আপনাদের করার প্রয়োজন হয় না। আর এই মিথ্যা মামলা করার থেকে যদি আপনারা বিরত থাকতে পারেন, তাহলে আপনাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু বেঁচে যায়। তাছাড়া আমাদের দেশে প্রশাসনিক ক্যাডারগণ চাকরি জীবনে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত সেক্টরে চাকরি করে থাকেন এবং সেই সেক্টরে চাকরি করার সুবাদে তাদেরও কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন। ফরেস্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তাহলে কিন্তু তারা জমির উত্তরাধিকার, তারা জমির মিউটেশন বা নামজারি, ভাগ বন্টন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে দ্রুত মামলা নিষ্পত্তিতে অংশগ্রহণ করতে পারবে না এবং এক্ষেত্রে মামলার জট বেড়ে যাবে। যা বাংলাদেশের আইন আদালতে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত সিভিল মামলাগুলোর জট বেড়েই চলেছে। সুতরাং সাধারণ মানুষ হিসেবে এবং প্রশাসনিক ক্যাডার হিসেবে প্রত্যেকেরই ফরাইজ আইন সম্পর্কে জানা প্রয়োজন। এই উত্তরাধিকার আইন সম্পর্কে আমাদের মধ্যে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য চলুন আজকে আলোচনা করি উত্তরাধিকার কি, উত্তরাধিকার কত প্রকারের হতে পারে এবং উত্তরাধিকার সম্পর্কে কে সম্পত্তি পাবে, কে সম্পত্তি পাবে না। চলুন শুরু করি। প্রথমত, ইসলামিক উত্তরাধিকার আইনকে ফরাইজ বলে। ফরাইজ মোতাবেক ওয়ারিশ বা উত্তরাধিকারকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই 3 শ্রেণী হচ্ছে নিকট আত্মীয় বা জাবাল ফুরুজ, দূরবর্তী আত্মীয় বা জাবাল আরহাম, আরেকটা হচ্ছে অবশিষ্ট ভোগী বা যেটাকে বলা হয় আসাবা। এই 3 শ্রেণীতে মূলত সমস্ত সম্পত্তি ভাগ হয়। প্রথমত হইল নিকটবর্তী আত্মীয়দের মধ্যে সম্পত্তি বন্টন হয়। নিকটবর্তী আত্মীয় বন্টন হওয়ার পরে যদি নিকটবর্তী কোনো আত্মীয় না থাকে, তাহলে দূরবর্তী আত্মীয়রা ওয়ারিশ হিসেবে সম্পত্তি পায়। ওয়ারিশ হিসেবে দূরবর্তী আত্মীয়রা সম্পত্তি পাওয়ার পরে যদি কোনো সম্পত্তি থেকে যায়, সেই সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে, অবশিষ্ট ভোগী যারা থাকে মূলত তাদের মধ্যে এই সম্পত্তিটা ভাগ বন্টন হয়। দেখো, ফরাইজ মোতাবেক 6 জন ব্যক্তি নিকটবর্তী আত্মীয় হিসেবে কখনোই সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয় না। সেই 6 জন ব্যক্তি হচ্ছেন পিতা, মাতা, স্বামী, স্ত্রী, কন্যা, ছেলে। এখন এই সম্পত্তিটি ভাগ বন্টন করার পূর্বে মৃত ব্যক্তি কিছু কাজ আছে, সেই কাজগুলো করার পরে যেই টাকা পয়সা থাকে বা যেই সম্পত্তি থাকে তাহাকে ফরাইজ করতে হবে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার দাফন কাফনের জন্য যে খরচ যায় সেটাকে বাদ দিতে হবে। মৃত ব্যক্তি যদি কারো কাছে কোনো ঋণ থেকে থাকে, সেই ঋণ পরিশোধ করতে হবে এবং মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে মৃত্যু পরবর্তী সময়ে সেই ওসিয়ত পূরণ করতে হবে, যাহা ওয়ারিশগুন করবে। এবং যদি মৃত ব্যক্তির বিবাহের সময় তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর দেনমোহর পরিশোধ করে বাকি সম্পত্তিকেই বিভাগ বন্টন করতে হবে। এখন এই 6 শ্রেণীর নিকটবর্তী আত্মীয়র পরে বলা হয়েছে যে 12 ধরনের এই নিকটবর্তী আত্মীয়দের মধ্যে 12 জন লোককে ধরা হয়েছে, যাদের মধ্যে 4 জন পুরুষ আর 8 জন হলো স্ত্রী। সেই 4 জন পুরুষ হচ্ছে পিতা, স্বামী, বৈপিত্রীয় ভাই বা বৈমাত্রীয় ভাই। এই হচ্ছে 4 জন পুরুষ। 8 জন হচ্ছে মাতা, স্ত্রী, কন্যা, সহোদর বোন, পুত্রের কন্যা, বোন, বৈপিত্রীয় বোন, দাদি বা নানি। এই 8 জন হচ্ছে নিকটবর্তী স্ত্রী লোক এবং 4 জন পুরুষ। এই 12 জনের মধ্যে মূলত নিকটবর্তী সম্পত্তিগুলো ভাগ বন্টন হয়ে থাকে। এখন আরো যে 2টি বিষয় আছে, সেটা হচ্ছে যে দূরবর্তী নিকটাত্মীয় এবং অবশিষ্ট ভোগী। এই দূরবর্তী এবং নিকটাত্মীয়দের মধ্যে সম্পত্তি তখনই ভাগ বন্টন হবে যখন এই নিকটবর্তী আত্মীয়গণের মধ্যে যদি কেউ না থাকে, সেক্ষেত্রে সেই প্রশ্ন আসবে। এখন ফরাইজ করার যে একটা নিয়ম আছে, সে মোতাবেক কে কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়ে এখন আলোচনা করবো। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে। এটা আমরা সবাই জানি।
2 নম্বরে বলা হয়েছে যে যদি পুত্র না থাকে এবং একমাত্র কন্যা থাকে তাহলে কন্যা উক্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। যদি একাধিক কন্যা থাকে তাহলে তারা সকলে মিলে 3/2 সম্পত্তি পাবে। 3 নম্বরে বলা আছে যে যদি সন্তান থাকে সেক্ষেত্রে স্ত্রী 8/1 পাবে, আর যদি সন্তান না থাকে বা নিঃসন্তান হয় তাহলে স্ত্রী 4/1 পাবে। 4 নম্বরে বলা আছে যে যদি সন্তান থাকে সেক্ষেত্রে স্বামী 4/1 পাবে। 5 নম্বরে বলা আছে যে যদি সন্তান থাকে সেক্ষেত্রে পিতা 6/1 পাবে। সন্তান না থাকলে পিতা অপর অংশীদারদের অংশ বাদ দিয়ে অবশিষ্ট ভোগী হিসেবে সমস্ত সম্পত্তি পাবে। সন্তান থাকলে মাতা 6/1 পাবে, সন্তান না থাকলে মাতা 3/1 পাবে। কিন্তু দুই বা ততোধিক সন্তান যদি থেকে থাকে সেক্ষেত্রে মায়ের অংশ বৃদ্ধি পাবে না। অর্থাৎ যদি একজন সন্তান থাকে সেক্ষেত্রে মাতা পাবে 6/1, যদি সন্তান না থাকে তাহলে পাবে 3/1। আর যদি একাধিক সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু মা ওই 6/1 পাবে, তার সম্পত্তি বৃদ্ধি পাবে না। যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আইন আদালতে এই বিষয় নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয় যে আমার কারো ভাই মারা গেলে সেই ভাইয়ের সন্তানাদি না থাকলে তার ভাইয়েরা সম্পত্তির মালিক হয় কিনা, এই নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন থাকে, অনেকের মনে জানা নাই। সেখানে স্পষ্ট বলা আছে যদি পুত্র থেকে থাকে সেক্ষেত্রে ভাইরা সম্পত্তির ওয়ারিশ হন না। পুত্র, কন্যা বা ভাই বোন যদি না থাকে সেক্ষেত্রে দূরবর্তী আত্মীয় হিসেবে সম্পত্তি পেয়ে থাকে গেতি, যাকে আমরা গেতি বলে থাকি। তো উত্তরাধিকার আইন বা ফয়েজ সম্পর্কে এই ছিল আজকের আলোচনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই বিষয়টা একটু জটিল, তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো বিষয়ে গ্যাপ পড়ে যায় বা কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে বা আপনাদের মনে প্রশ্ন হয় তাহলে সেই বিষয়ে জানার জন্য আমাকে নক করতে পারেন, কমেন্টস করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো জেনে শুনে আবার আপনাদের মাঝে উপস্থাপন করার। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমানে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।